পাঠ করছি বাসুদেব চ্যাটার্জির লেখা গল্প সংযোগ। পরনে সাদা ধুতি ও চাদর, মুন্ডিত মস্তকে বাবার ছবির সামনে বসে আছে সম্পদ। পিছনে জনা কয়েক নিকট আত্মীয়। সেখান থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে এক কোণে গুটিসুটি মেরে বসে আছে অজাপা। বাবার পিণ্ডদানের ক্রিয়াকর্ম শেষে ওনার শেষ ইচ্ছে অনুসারেই সম্পদ কাঙালি ভোজনের আয়োজন করেছে। এত বছর ধরেও যে বাবাকে পরিপূর্ণরূপে চিনে উঠতে পারেনি সম্পদ, হাসপাতালের শেষ 7টা দিন মানুষটাকে যেন নতুন করে আবিষ্কার করেছে সে। বাবা ছবিটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সম্পদ। মধ্য যৌবনে তোলা অনুপমের এই ছবিটা। তার চেহারার মধ্যে কুচকুচে কালো গোঁফটা সুদর্শন। সুপুরুষ অনুপমের সৌন্দর্যে আর এক বিশেষ আকর্ষণ। টকটকে গৌরবর্ণ উন্নত নাসা, উচ্চতায় 5.5 ফুট অনুপমের সাথে ছেলে সম্পদের চেহারায় সাদৃশ্যের থেকে বৈসাদৃশ্যই যেন বেশি। সম্পদ দীর্ঘকায়, লম্বায় প্রায় 6 ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, শক্তপোক্ত চেহারা। এই চেহারার বৈসাদৃশ্য নিয়ে বাবার কাছে সম্পদের অনুযোগ কিছু কম ছিল না। বাবা, আমি তোমার মতো সুন্দর নই কেন? কে বলল তুই সুন্দর না? তুই আমার থেকে অনেক বেশি সুন্দর। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বাবা। আমি জানি সত্যিটা। সত্যিটা হলো তুই আমার পাগল ছেলে। যত সব আগডুম বাগডুম চিন্তা মনের মধ্যে পুষে রাখিস। ছেলে চুলটা হাত দিয়ে ঘেঁটে দিল অনুপম। সব কাজ মিটতে মিটতে বেলা গড়িয়ে সন্ধে হলো। সম্পদ তখনও জলে স্পর্শ করেনি। অজাপা সোফাতে থম মেরে বসে আছে, কারোর সাথে সেভাবে কথা বলছে না। মাঝে মাঝে নীরব অশ্রুর প্রবাহকে হাত দিয়ে মুছে নিচ্ছে। সম্পর্কে টানাপোড়েনের কারণে মাঝের কয়েকটা বছর স্বেচ্ছায় নিজেকে এই বাড়ি থেকে দূরে সরিয়ে রেখেছিল অজাপা। পুনরায় ফিরে এলো। এই ফিরে আসাতে বড্ড দেরি করে ফেলল সে। সেদিনে সেই অনভিপ্রেত ঘটনা তার পক্ষে কোনো মতে মেনে নেওয়া সম্ভব হয়নি। নিজেকে মনে হয়েছিল প্রতারিত। জটিল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অনুপম। ডাক্তার এক প্রকার জবাব দিয়েই দিয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে সম্পদকে ডেকে অনুপম বলেছিল অজাপাকে একটিবার এখানে নিয়ে আসার জন্য। অনুপমের শেষ অবস্থা শুনে সেদিন অজাপা অপছন্দের মানুষ সম্পদকে ফেরাতে পারেনি। হাসপাতালে অনুপমের কাছে এসেছিল সে। দীর্ঘ সময় পর অজাপাকে দেখে মুগ্ধতা গ্রাস করেছিল অনুপমকে। কটা দিন অনুপমের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল অজাপা। যেটুকু চেনার বাকি ছিল অনুপমকে, হয়তো সেটুকু চিনে নিয়েছিল এই কয়েকদিনে। এদিকে আহার নিদ্রা ত্যাগ করে সম্পদও পড়ে থেকেছিল হাসপাতালেই। বাবাকে ছেড়ে যেতে ইচ্ছে হয়নি। তবে অনুপমের স্বাস্থ্যের বিশেষ কোনো উন্নতি চোখে পড়েনি, বরং দিনে দিনে অবস্থা আরও সংকটজনক হয়েছিল। 6 দিনের দিন অনুপম চোখ মেলে তাকিয়েছিল। কাছে ডেকে নিয়েছিল ছেলেকে। খুব মৃদু স্বরে ছেলেকে বলেছিল, আজ তোমাকে একটা অপ্রকাশিত গল্প বলবো বাবা। অপ্রকাশিত গল্প? হ্যাঁ রে, সবার জীবনেই একটা করে অপ্রকাশিত গল্প থাকে। সে পাহাড়ি ঝর্ণা হোক কিংবা বৃদ্ধ বটবৃক্ষ, আবার বনের পশু হোক অথবা সমাজবদ্ধ মানুষ, কেউ তার বাইরে নয়। কর্মব্যস্ত কোনো একদিনে ট্রেনের কামরায় অনুপমের সাথে হঠাৎ করে পরিচয় হয়েছিল সৃজিতের। পেশাতে সে প্রমোটার, সবে কাজ শুরু করেছে। পুরো নাম সৃজিত ব্যানার্জি। অনুপম সেন পেশায় স্কুল শিক্ষক, ইংরেজিতে স্নাতকোত্তর। বয়সে অনুপমের থেকে বেশ কিছুটা ছোটই হবে সৃজিত। অনুপমের বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব 3টে স্টেশনের। সেই 3টে স্টেশনের অবসরের সময়টুকুতে আপাত নিরীহ সুশিক্ষিত ফিজিক্সে অনার্স সৃজিতকে দেখে অনুপমের বুঝতে অসুবিধা হয়নি ছেলেটার এই লাইনে ভবিষ্যৎ বেশ অন্ধকার। এদিকে অনুপম তখন কলকাতার কাছাকাছি একখানা 2 কামরার ফ্ল্যাটের খোঁজ করছিল। চিকিৎসার কারণে মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে কলকাতায় যেতে হয়। মাথা গোঁজার মতো একখানা ঠাঁইয়ের ভীষণ দরকার সেখানে। কথায় কথায় সে কথা বলতে সৃজিত তাকে কথা দিয়েছিল কলকাতার কাছাকাছি ফ্ল্যাটের বন্দোবস্ত সে করে দেবে। সেই শুরু। সময়ের সাথে সাথে আলাপ আরও গাঢ় হতে থাকে। সৃজিত 2-3টে স্টেশন আগে উঠত। পাশের জায়গাটা বাঁধা ছিল অনুপমের জন্য। দুটো সম্পূর্ণ অজানা মানুষ নিজের অজান্তেই কখন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিল। কথায় কথায় উঠে এসেছিল সৃজিতের জীবনের কথা। বাড়িতে মা এখনও বর্তমান, তবে বেশ অসুস্থ তিনি। বাবাকে সেই কোন ছেলেবেলাতেই হারিয়েছে। মায়ের চাপে পড়ে বিয়ের পিঁড়িতে বসলেও সেটা খুব একটা সুখের হয়নি। 1 বছরের পুত্র সন্তানকে বাড়িতে রেখে বউ পলাতক।
চিরকুটে লেখা গুটি কয়েক শব্দ প্রমাণ দিয়েছিল ভালোবাসার মানুষের সাথে তার স্বইচ্ছাই এই গৃহত্যাগ। তাই তাকে খোঁজার কোনো চেষ্টাই করেনি সৃজিত। হয়তো কোনো লাভও হতো না তাই। তারপর থেকে শিশুপুত্রের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকা সৃজিতের। বাড়িতে কাজের মেয়ের কাছে ছেলেকে রেখে কাজে বেরোয় সৃজিত। ফিরতে ফিরতে সেই সন্ধে। তার পরের সময়টুকু বরাদ্দ থাকতো শুধুমাত্র ছেলের জন্য। সৃজিতের দুই চোখে স্বপ্নরা খেলা করে। ছেলেকে মানুষের মতো মানুষ করবে, কাঁচা বাড়ি একদিন পাকা হবে, শহরের বুকে জমি কিনবে। অনুপম মুগ্ধ হয়ে শুনত সৃজিতের কথা। ধীরে ধীরে অনুপমের বাড়িতেও সৃজিতের যাতায়াত বেড়েছিল। অনুপমের মা যথেষ্ট স্নেহ করতেন সৃজিতকে। তার স্ত্রীর সাথেও সদ্ভাব গড়ে উঠতে দেরি হয়নি। অনুপম নিজে থেকে দিয়েছিল বাড়ির ফোন নাম্বারটা। বলেছিল কোনো প্রয়োজন হলে যোগাযোগ করিস। আলাপচারিতায় অনুপম একদিন বলেছিল সৃজিতকে, ফিজিক্সে অনার্স করে এই লাইনে কেন এলি? বাঁধা ধরা জীবন আমার ভালো লাগে না দাদা, মুক্ত আকাশে বিচরণ করতেই বেশি ভালোবাসি, জবাব দিয়েছিল সৃজিত। অনুপম বুঝেছিল এই সৃষ্টি ছাড়া ছেলেটা সবার থেকে আলাদা। জীবন অগ্নিপরীক্ষা নিতে বরাবরই পারদর্শী। কারো কারো ক্ষেত্রে সেই পারদর্শিতার পরিমাণটা হয়তো আরও একটু বৃদ্ধি করে যান। তেমনই একজন ছিল সৃজিত। ছুটির দিনে মধ্যাহ্নভোজনের শেষে সবে একটু বিছানায় গা এলিয়ে দিয়েছিল অনুপম। ঠিক তখনই সেই অসময়ে বাড়ির ফোনটা বেজে উঠেছিল তারস্বরে। অনিচ্ছা সত্ত্বেও রিসিভ করেছিল অনুপম। হ্যালো বলতে ও প্রান্ত থেকে তৎক্ষণাৎ জবাব এসেছিল, নমস্কার, আমি মিশন হসপিটাল থেকে বলছি। হাসপাতালের কথা শুনে আসন্ন কোনো বিপদের কথা ভেবে অনুপমের ঘুম চোখের আলসেমি কেটে গিয়েছিল। আপনার ভাই সৃজিত ব্যানার্জির অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, আপনাকে এক্ষুনি একবার হাসপাতালে আসতে হবে। ও প্রান্ত পুনরায় সরব। আঁতকে উঠেছিল অনুপম। কি বলছেন? দেখুন, এত কথা বলার মতো উপযুক্ত সময় এটা নয়, এলেই সব জানতে পারবেন। শহরের সেই নামজাদা হসপিটালে পৌঁছাতে অনুপম খুব একটা বেশি সময় অপচয় করেনি। সৃজিতের তখনও অবশিষ্ট কয়েকটা নিঃশ্বাস নেওয়া বাকি ছিল। মাল্টিপল মাইলোমার লাস্ট স্টেজ চলছিল সৃজিতের। কারোকে কখনো জানতেই দেয়নি। কাজের জায়গায় গিয়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। ডান হাত দিয়ে পরম মমতায় সৃজিতের কপালে হাত বুলিয়ে দিচ্ছিল অনুপম। সেই আদরের স্পর্শে প্রায় অচেতন সৃজিতের ক্ষণিকের জন্য চেতনা ফিরে এসেছিল। চোখের কোণ বেয়ে নেমে এসেছিল বাড়িধারা। অনুপমের হাতটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে বলেছিল, স্বপ্নগুলো ফেলে রেখে গেলাম, তোমার হাতে দিয়ে গেলাম একটা পাহাড়ি ঝর্ণাকে, তাকে সঠিক দিশা দেখিও দাদা। ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হয়নি অনুপমের। রাশভারী মানুষটা দুই চোখের কোণ ভিজে এসেছিল, ব্যাস ওইটুকুই। তারপরে চিরকালের মধ্যে স্তব্ধ হয়ে গিয়েছিল সৃজিতের কণ্ঠস্বর। দু চোখ ভরা অপূর্ণ স্বপ্ন নিয়েই সৃজিত পাড়ি দিয়েছিল না ফেরার দেশে। হাসপাতালের সমস্ত ফর্মালিটিস পূরণ করতে এবং সৃজিতের দাহকার্য সম্পন্ন করতে পরের দিন সকাল হয়ে গিয়েছিল। শহরের খুব কাছে সৃজিতের বাড়ির ঠিকানা খুঁজে পেতে খুব অসুবিধা হয়নি অনুপমের। ছোট্ট বাড়িটায় ঢুকতেই অনুপমের চোখে পড়েছিল বিছানায় শায়িত মলিন এক বৃদ্ধাকে। তার পাশে বসে নিজের মনে খেলা করছে বছর দেড়েকের একটা শিশু। পায়ের শব্দে বৃদ্ধা অনুপমের উপস্থিতি টের পেয়েছিলেন। কে, খোকন এলি নাকি? অনুপমের পায়ের শব্দ পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন বৃদ্ধা। আজ্ঞে না, আমি খোকনের বন্ধু। আমার খোকন কোথায়? কাল সারা রাত সে বাড়ি ফেরেনি। ছেলেটা কি আমাকে দুদণ্ড শান্তি দেবে না? অনুপমের মনের মধ্যে প্রশ্নচিহ্ন আঁকছিল অনেকগুলো শব্দ। তবে তার বহিঃপ্রকাশ না ঘটিয়ে মুখে বলেছিল, সে একটু ব্যস্ত আছে। ওই মৃত্যু পথযাত্রী বৃদ্ধা মাকে কোনো মতেই তার একমাত্র সন্তানের পৃথিবী থেকে বিদায় নেওয়ার দুঃসংবাদটা দিতে পারেনি অনুপম। আপনার খোকন আমাকে পাঠিয়েছে। খোকনের শহরের বাড়িতে আপনাদেরকে আমি নিয়ে যেতে এসেছি। বৃদ্ধা মুখটা তুলে অনুপমকে দেখার একবার ব্যর্থ চেষ্টা করলেন। আমার তো এই অবস্থা বাবা, এই আছি এই নেই। নাতিটাকে নিয়ে যত দুশ্চিন্তা আমার। সুযোগ বুঝে কাজের মেয়েটাও খুব ফাঁকি দেয়। সেই দুপুরেই মৃত্যু পথযাত্রী বৃদ্ধা প্রাণের শেষ মায়াটুকু ত্যাগ করেছিলেন। প্রাণাধিক প্রিয় নাতিকে অর্পণ করেছিলেন অনুপমের হাতে। গ্রামের মানুষের সহযোগিতায় বৃদ্ধার দাহকার্য সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছিল। বাড়িতে ওই 1.5 বছরের শিশুকে নিয়ে আসাতে বাড়িটা রণাঙ্গনের আকার ধারণ করেছিল। অনুপম তার মাকে বোঝাতে সক্ষম হলেও অজাপা তার কোনো যুক্তি মেনে নেয়নি।
ওর সাথে কিসের সম্পর্ক তোমার, তাই এত দরদ উতলে উঠছে? আমার তো এখন তোমার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে। কে জানে কোন মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেরিয়েছ, যার পাপের ফলে এই ছেলেটা। অজাপা, প্রায় আর্তনাদ করে উঠেছিল অনুপম। তোমাকে তো সবটাই বলেছি, এভাবে অবুঝ হলে চলবে? ওকে দেখার কেউ নেই। দেখার কেউ নেই যখন, তাহলে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দাও। সৃজিত যাবার আগে ওর দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিল, কি করে ভুলি সেটা? ভুলতে যদি না পারো তাহলে আমাকে মুক্তি দাও। সৃজিত তোমার কাছে অচেনা নয়, সে তো এই বাড়িতে মাঝে মাঝে আসতো, তাহলে তার ছেলেকে মেনে নিতে এত অসুবিধা কেন? সৃজিতের এই বাড়িতে যাতায়াত ছিল সে কথা ঠিক, কিন্তু তার ছেলেকে তুমি পুত্র স্নেহে কাছে টেনে নেবে, এটা মেনে নেওয়া যায় না। হয়তো ঈশ্বর এভাবেই আমাদের অপূর্ণ স্বাদ পূরণ করতে চাইছেন। এভাবে করুণা পেতে আমি চাই না। অন্যের সন্তানকে নিজের সন্তান জ্ঞানে কাছে টেনে নেবার মতো মানসিক অবস্থা আমার নেই। প্রতি মুহূর্তে নিজের খামতিটাই নিজের কাছে প্রকট হয়ে উঠবে। অজাপাকে বোঝাতে ব্যর্থ হয়েছিল অনুপম। তার ফলস্বরূপ নিজের টুকিটাকি জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিয়ে চিরকালের মতো অনুপমের সঙ্গ ত্যাগ করে বাবার বাড়িতে ফিরে গিয়েছিল অজাপা। তারপর অনুপম যতবার অজাপাকে ফিরিয়ে আনার জন্য এই বাড়িতে গিয়েছিল, ততবারই ব্যর্থ হয়ে ফিরে এসেছিল। বিয়ের পর বেশ কয়েকটা বছর কেটে গেলেও সন্তান সুখ থেকে বঞ্চিত অনুপম। অজাপার কিছু শারীরিক সমস্যা আছে, দীর্ঘমেয়াদী চিকিৎসাতে আশার আলো দেখা গেলেও দেখা যেতে পারে। তাই এমন সন্তান লাভে অনুপমের অন্তরের বুভুক্ষ পিতৃত্বটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছিল। অনুপম জীবনের এমন অমূল্য সম্পদের নামকরণ করেছিল সম্পদ নামেই। ছেলে বড় হওয়ার সাথে সাথে হয়ে উঠতে লাগলো পাপাস বয়। বাবার কথা যেন বেদবাক্য। অনুপম তার হৃদয়ের সমস্তটুকু উজাড় করে আপন করে নিয়েছিল সম্পদকে। ছেলে এতটাই বাপ না ওঠা যে মাধ্যমিক পরীক্ষার পর বাপ ছেলের বিছানা আলাদা হয়েছিল। বাবাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে ঘুমোনো ছেলের অভ্যাসে পরিণত হয়েছিল। ছেলে বড় হচ্ছে, তার প্রাইভেসি বলেও তো একটা বস্তু আছে, তাই এক প্রকার জোর করেই মাধ্যমিকের পর পাশের ঘরে ছেলে থাকার জন্য বন্দোবস্ত করেছিল অনুপম। সম্পদ ঠাকুরমার চোখের বালি না হলেও কখনো নয়নের মণি হয়ে উঠতে পারেনি। রক্তের উষ্ণতার অভাবটা মাঝে মাঝেই প্রকট হয়ে উঠত সরমা দেবীর কথাবার্তায়। তাই তার যত আবদার ছিল বাবাকে ঘিরেই। কোনোদিন রাত্রে হঠাৎ ছেলের কেক খাওয়ার আবদার হয়েছে, আবদার মেটাতে সারা বাজার উজিয়ে ছেলের জন্য কেক নিয়ে এসে কতবার মায়ের রোষানলে পড়তে হয়েছে অনুপমকে। এইভাবে যে মাথায় তুলছিস ওকে, পরে সামলাতে পারবি তো? তাও যদি জানতাম নিজের রক্তের কেউ। মা, তুমি অন্তত এভাবে বলো না। কি আর বলবো বাবা, ওর জন্য নিজের সংসারটাকে ধ্বংস করেছিস যে। মা হয়ে মেনে নিতে কষ্ট হয়, সে তুই বুঝবি না। আমি অজাপাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছি মা, কতবার ওই বাড়িতে গিয়েছি, তোমার সে কথা অজানা নয়। তবু একটা বাইরের ছেলের জন্য। মা, ও আমার সন্তান, আমার সম্পদ। ছেলের ইলিশ ছিল খুব পছন্দের। খাওয়ার ইচ্ছে হলে অনুপমের ভরসা ছিল মানদা দিদি, বাড়ির রাঁধুনি। তিনিও সম্পদকে চোখে হারাতেন। অনুপমের স্কুলে থাকা সময়টুকুতে ছোট্ট সম্পদের দেখভালের দায়িত্ব ছিল মানদার উপর। বাবা ও ছেলের প্রথমবার মতের অন্তর হয়েছিল সম্পদ উচ্চ মাধ্যমিক পাশ করার পর। অনুপম চেয়েছিল ছেলে ফিজিক্স নিয়ে পড়ুক। হয়তো সৃজিতের শেষ নিদর্শনটুকু সম্পদের মধ্যে রেখে দিতে চেয়েছিল। ছেলে চেয়েছিল বাবার মতো ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে। ছেলেকে বোঝাতে চেয়েছিল অনুপম, ইংরেজি কেন, ফিজিক্সে অনেক বেশি অপশান পাবি। বাবা, তুমি আমার জীবনের আদর্শ, আমি তোমার মতো হতে চাই। পাগল ছেলে, কেউ কি কারো মতো হতে পারে রে? যে যার নিজের মতো হয়। আমি চাই তুই স্বমহিমায় উজ্জ্বল হয়ে ওঠ। তবে মুখে যাই বলুক, ছেলের ইচ্ছেকে শেষমেশ মান্যতা দিয়েছিল অনুপম। বিশ্বভারতীতে ছেলেকে ভর্তি করেছিল ইংরেজি সাহিত্যে। ছেলের খুশিতেই তার খুশি। পিতা পুত্রের মসৃণ রসায়নের মাঝে মনস্তাত্ত্বিক টানাপোড়েন কি কখনো আসেনি? এসেছিল বই কি। অনুপমের কাছের বন্ধু সৈকতের এই ঘটনার সমস্তটাই জানা ছিল। সম্পদ তখন ৮ পেরিয়ে ৯ পড়েছে। সৈকত এসে বলেছিল তার উৎকণ্ঠার কথা। শুনেছি ব্রাহ্মণ ছেলেদের বিজোর বয়সে সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পৈতে ধারণ করানো হয়, সেটা নিয়ে কি কিছু ভেবেছিস? সৈকতের মুখে এই কথা শুনে ক্ষণিকের জন্য হলেও অনুপমের বুকটা কেঁপে উঠেছিল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়েছিল সে। এত সব কিছু বুঝি না আমি, শুধু এটুকু জানি ও শুধুমাত্র আমার সন্তান, আর আমি তো ব্রাহ্মণ নই।
তাই এসবের কোনো প্রশ্নই আসে না। এই কারণে যদি আমাকে নরকেও যেতে হয় সেটাও মাথা পেতে নেব। সৈকত আর এই বিষয়ে কোনো কথা বাড়ায়নি। আর একবার সম্পদ যেদিন প্রথমবার জানতে চেয়েছিল মায়ের কথা, ছেলের এহেন প্রশ্নে সহস মুখে কথা ফোটেনি অনুপমের। নিজেকে খানিক সামলে নিয়ে বলেছিল, সব প্রশ্নের উত্তর হয় না সোনারে, তুই তো এখন খুব ছোট, সবটা বুঝে উঠতে পারবি না, একদিন নিজেই সব উত্তর পেয়ে যাবি। তারপর থেকে সম্পদ আর কখনো মায়ের কথা জানতে চায়নি। সেই অপ্রকাশিত গল্প বলার জন্যই হয়তো চিরকালের মতো নিভে যাওয়ার আগে নতুন করে জ্বলে উঠেছিল প্রদীপশিখা। তারপর চরাচর জুড়ে নেমে এসেছিল নিকষ রাত্রির অমানিসা। আত্মীয় স্বজন সকলেই বিদায় নিয়েছেন। রাত্রির ফলাহারের শেষে বাবার ঘরে ঢুকে পুরনো বাক্সটা খুলল সম্পদ। ভিতরে সযত্নে রাখা একটা ছবি। হোক না ছবিতে, তবু জন্মদাতার সাথে সেই তার প্রথম পরিচয়। চেহারায় জন্মদাতার সাথে বেশ সাদৃশ্য সম্পদের। সেই চোখ, নাক, কান, মুখ, গায়ের রং, এমনকি উচ্চতাটা পর্যন্ত জন্মদাতার মতোই। টেবিলে রাখা বাবার ছবিটার পাশে জন্মদাতা ছবিটা রাখল সম্পদ। দু চোখের অশ্রুধারা আজ বড়ই অবাধ্য হয়ে পড়েছে, কিছুতেই বাগে আসছে না। সে যেতে ছবিটার দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে বলে উঠল সম্পদ, শরীরে হয়তো আমি তোমার অংশ, কিন্তু হৃদয় দিয়ে তাকেই যে পিতা বলে গ্রহণ করেছি। পুত্রের জন্য তার সারা জীবনের আত্মত্যাগ রূপকথার কাহিনী হয়ে রয়ে যাবে। জন্মদাতাকে অস্বীকার করার কোনো প্রশ্নই নেই, তবে পিতার স্থানটা শুধু তার পরের স্থানটা তোমার জন্য তোলা রইল। পিতার জন্মদাতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে ঘর থেকে বেরিয়ে এলো সম্পদ। ঠিক তখনই দ্রুত ছায়ার মতো কিছু একটা সরে গেল করিডর থেকে। পরদিন সকালে উকিলবাবু এসেছেন সেনবাড়িতে। অজাপাকে ডেকে বললেন, বৌঠান, অনুপমের অবর্তমানে এসব কিছুরই মালিক এখন আপনি, তাই এখানে আপনার মতামতটাই শেষ কথা। অজাপা মৃদু হেসে জবাব দিল, আমার উপযুক্ত ছেলে বর্তমান থাকতে এসবে আমাকে জড়াবেন না দাদা। বাবার অবর্তমানে এসব তারই প্রাপ্য। কথাগুলো বলে সেখান থেকে উঠে পড়ল অজাপা। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গিয়ে পিছিয়ে এসে পায়ে পায়ে এগিয়ে এলো সম্পদের কাছে, খুব কাছে। সম্পদের চিবুক ছুঁয়ে আদর করে দিয়ে বলল, এখানকার কাজ মিটে গেলে আমার ঘরে একবার এসো বাবা, কথা আছে। বিমোহিত সম্পদের মুখ থেকে বেরিয়ে এলো শুধু মা শব্দটা। মায়ের পা ছুঁয়ে প্রণাম করে সে। সম্পদকে চিবুক ছুঁয়ে পুনরায় আদর করে দিল অজাপা। সোনায় মোড়া মনটাকে যত্ন করে বাঁচিয়ে রাখিস বাবা, এমন অমূল্য রত্নকে চিনতে বড় দেরি করে ফেললাম রে। কথাগুলো বলতে গিয়ে অজাপার দুই চোখ জলে ভরে আসে। পিতৃশোকে কাতর সম্পদের চোখে মুখে তখন 1000 ওয়াটের আলো খেলা করে বেড়াচ্ছে। তুমি যে আমাকে সন্তান বলে স্বীকার করে নিলে মা, এটা যে আমার সব থেকে বড় পাওয়া। এমন রত্ন সন্তান প্রাপ্তির কাছে সব কিছু যে মূল্যহীন বাবা। কথাগুলো বলে আর দাঁড়ালো না অজাপা, সোজা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। মায়ের গমন পথের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সম্পদ। সময় জানিয়ে দিচ্ছে, পাহাড় চূড়ার জমাট বাঁধা বরফ নতুন দিনে সূর্যকিরণে গলে গিয়ে অজান্তেই কখন ভূপতিত হয়ে জলকণায় পরিণত হয়েছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।